হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো আগের ভিডিওতে আমরা কি দেখেছি? আগের ভিডিওতে আমরা বর্ণান্ধতা অবধি পড়েছি। তো আজকে বাকি আছে হিমোফিলিয়া এবং থ্যালাসেমিয়া। তো আমরা আগে হিমোফিলিয়াটা দেখে নিই। হিমোফিলিয়াটাও হচ্ছে এক্স ক্রোমোসোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। এক্স ক্রোমোসোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। তো এক্স ক্রোমোসোম বাহিত প্রচ্ছন্ন জিন গঠিত রোগ বলতে বোঝায় যে এই রোগের জন্য দায়ী জিনটা এক্স ক্রোমোসোমের মাধ্যমে এক জেনারেশন থেকে অপর জেনারেশনে বাহিত হয়। হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে কি হয়? হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে হয় যে আমাদের ধরো হাতে বা দেহের কোনো অঙ্গে যদি কেটে যায়, তো আমার সাধারণ অবস্থায় কি হয়, কেটে যাওয়ার পর দেখবে কিছু সময় পর 1 মিনিট বা 2 মিনিটের মাথায় দেখবে রক্তটা জমাট বেঁধে যায়, অর্থাৎ কাটা স্থান থেকে রক্ত পড়া ধীরে ধীরে বন্ধ হয় এবং রক্তটা জমাট বেঁধে যায়। তো যাদের ক্ষেত্রে এই হিমোফিলিয়া রোগটা আছে তাদের ক্ষেত্রে কি হয় যে কাটা স্থানে রক্তটা জমাট বাঁধে না, অর্থাৎ অনবরত রক্ত বেরোতেই থাকে এবং এই অনবরত রক্তক্ষরণের ফলে কি হয়, ব্যক্তিটি রক্ত অল্পতা বা রক্ত শূন্যতায় মারা যায়। তো এক্স ক্রোমোসোম বাহিত প্রচ্ছন্ন জিন গঠিত রোগে দেখবো যে রোগটা কত প্রকারের আছে আর কিভাবে সঞ্চারিত হয় এক জেনারেশন থেকে অপর জেনারেশন। তো এই হিমোফিলিয়া রোগটা 3 প্রকারের আছে। হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি এবং হিমোফিলিয়া সি। হিমোফিলিয়া এতে কি হয়? হিমোফিলিয়া এতে হয় যে আমাদের রক্ত তঞ্চনের জন্য শরীরে বিভিন্ন রকম ফ্যাক্টর থাকে। তো সেরকমই ফ্যাক্টর 8, এই ফ্যাক্টরটার সংশ্লেষণ হয় না আমাদের শরীরে এই হিমোফিলিয়া এর ক্ষেত্রে। হিমোফিলিয়া বি এর ক্ষেত্রে কি হয়, আমাদের যে ক্রিসমাস ফ্যাক্টর যেটা ফ্যাক্টর 9, সেই ফ্যাক্টরটা সংশ্লেষ হয় না। আর হিমোফিলিয়া সি এর ক্ষেত্রে কি হয়, হিমোফিলিয়া সি এর ক্ষেত্রে আমাদের হচ্ছে ফ্যাক্টর 11টা সংশ্লেষিত হয় না। ফ্যাক্টর 11টা আমাদের সংশ্লেষিত হয় না। তো এই হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি এটা হচ্ছে এক্স ক্রোমোসোম বাহিত। যেরকমটা আমরা বর্ণান্ধতাতে দেখেছি, লাল এবং সবুজ বর্ণান্ধতা এক্স ক্রোমোসোম বাহিত এবং নীল বর্ণান্ধতা অটোসোম বাহিত, সেক্ষেত্রে সেরকমই হিমোফিলিয়ার ক্ষেত্রেও এটা এটা এক্স ক্রোমোসোম বাহিত এবং হিমোফিলিয়া সিটা 4 নম্বর অটোসোম বাহিত। এটা কি 4 নম্বর অটোসোম বাহিত, এটা মনে রাখবে। এই হিমোফিলিয়া সি হচ্ছে 4 নম্বর অটোসোম বাহিত। তো এবার আমরা দেখে নিই যে হিমোফিলিয়া রোগটা কিভাবে এক জেনারেশন থেকে অপর জেনারেশনে বাহিত হচ্ছে এক্স ক্রোমোসোমের মাধ্যমে। ও আর হিমোফিলিয়া এ ফ্যাক্টর 8, যেটা হিমোফিলিয়া এটা বলা হয় রাজকীয় হিমোফিলিয়া, কারণ এটা প্রথম রানী ভিক্টোরিয়াদের বংশধরদের দিয়ে দেখা গেছিল, তার জন্য রাজকীয় হিমোফিলিয়াও বলা হয়। তো এবারে দেখে নিই হিমোফিলিয়া কিভাবে বংশানুক্রমে সঞ্চারিত হচ্ছে। হুম, তো আমি আগে ধরে নিই, আগে তোমাদের একটা কথা বলে রাখি যে ধরো হিমোফিলিয়া হোক বা বর্ণান্ধতা হোক, এক্স ক্রোমোসোম বাহিত জিন গঠিত রোগের ক্ষেত্রে আমরা আক্রান্তদের হিমোফিলিয়ার ক্ষেত্রে ক্যাপিটাল H দিচ্ছি, এটা হচ্ছে স্বাভাবিক, আর স্মল h এটা হচ্ছে আক্রান্ত বা প্রচ্ছন্ন। এটা আবার অনেক বইতে দেখবে এরকম দেয়া আছে, একটা দাগ দিয়ে H, আবার একটা দাগ দিয়ে স্মল h, এরকম দেয়া আছে।
কিন্তু আমরা কি করি, আমরা অনেক সময় এটাকে এরকম দাগ দিয়ে লিখি এইচ, আবার এটাকে দাগ দিয়ে স্মল এইচ এরকম লিখি। মানে যখন ধরো একটা লিখছি যে আক্রান্ত স্বাভাবিক স্বাভাবিক মহিলা, তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, একটা এক্স এইচ এরকম লিখতে পারি, বা এরকম লিখতে পারি এইচ এইচ, বা এরকম লিখতে পারি এইচ এবং এইচ। যখন একটা স্বাভাবিক পুরুষদের ক্ষেত্রে হবে তখন আমরা এক্স এইচ লিখবো, আর ওয়াই বাহিত তো না, এটা শুধুমাত্র এক্স ক্রোমোসোম বাহিত, তাই এটা আমরা দাগ দিয়ে এক্স এইচ। এবং পুরুষদের ক্ষেত্রে ওয়াই ক্রোমোসোমের দাগটা কিন্তু এরকম হয়, তাহলে এক্স ক্রোমোসোমের ক্ষেত্রে দাগটা হবে হচ্ছে এরকম অথবা এরকম, আর ওয়াই ক্রোমোসোমের ক্ষেত্রে দাগটা হচ্ছে এরকম অথবা এরকম। তো এটা এটা লিখবো হচ্ছে এরকম ভাবে এইচ লিখবো, এরকম ভাবে তলায় দাগ, অর্থাৎ এটা এক্স ক্রোমোসোম বোঝাচ্ছে, এটা ওয়াই ক্রোমোসোম বোঝাচ্ছে। তো অনেক বইতে বিভিন্ন রকমের দেয়া আছে, তো তোমরা যেটা সুবিধা হয় সেরকম ভাবে লিখবে, মানে তোমাদের বুঝতে যেটা সুবিধা হয়। আমি সবসময় এরকম ভাবে লিখতে বেশি পছন্দ করি, যাতে বেশি মানে সহজে বোঝা যায় যে আমি কি বোঝাতে চাচ্ছি। তোমরা চাইলে এরকম ভাবেও লিখতে পারো বা এরকম ভাবেও লিখতে পারো, কিন্তু যেটাই লিখবে সেটা একরকমই লিখবে একটা অঙ্কের ক্ষেত্রে। যে একটা অঙ্কে আমি মহিলাকে এরকম দিলাম, পুরুষকে এরকম দেখালাম, এটা কখনোই নয়। যদি মহিলাকে এরকম দেখায়, পুরুষকে এরকম দেখাতে হবে, মহিলাকে এরকম দেখালে পুরুষকে এরকম দেখাতে হবে, বা এরকম যদি সঙ্গে এক্স ওয়াই দিয়ে লিখি তাহলে এটাও এক্স ওয়াই দিয়েই লিখবো, কখনোই দুটো আলাদা ভিন্ন রকমের লিখবো না। তো চলো আমরা অঙ্কে ফিরে যাই। যে ধরি আহ আপাত স্বাভাবিক মহিলা, আপাত স্বাভাবিক মহিলা বলতে বাহক মহিলা, সেটা হচ্ছে এক্স এইচ এবং এক্স স্মল এইচ। ঠিক আছে, আপাত স্বাভাবিক মহিলা বা বাহক মহিলা। আর এর সাথে কি হবে, স্বাভাবিক পুরুষের যদি বিবাহ হয়, স্বাভাবিক পুরুষের কি হবে এক্স এইচ এবং ওয়াই। তো আমি চেকার বোর্ড করি। তোমরা এই চিহ্নটা কখনোই দিতে ভুলবে না, আর দিলেও ঠিকভাবে দেবে, যে দিতে কখনোই ভুলবে না, এবং দেবে তো অবশ্যই, এবং ঠিকভাবে দেবে, যে এই চিহ্নটা পুরুষদের বোঝাচ্ছে, অর্থাৎ এখানে এক্স আর ওয়াই থাকবে, আর কখনো এখানে দুটো এক্স লিখে ফেলবে না। তাহলে এক্স এইচ এবং ওয়াই, আর এখানে হচ্ছে এক্স এইচ এবং এক্স স্মল এইচ। তাহলে এক্স এইচ তাহলে আমরা চেকার বোর্ড থেকে কি দেখতে পাচ্ছি, যদি এই আপাত স্বাভাবিক মহিলা অর্থাৎ বাহক মহিলার সাথে স্বাভাবিক পুরুষের বিবাহ হয়, তাহলে আহ, যে কন্যা সন্তান জন্মে তার মধ্যে একজন কন্যা সন্তান সম্পূর্ণ স্বাভাবিক, এবং আরেকজন কন্যা সন্তানও স্বাভাবিক, কিন্তু এ হবে বাহক, অর্থাৎ একটা প্রচ্ছন্ন জিন রয়ে গেছে। আর পুত্রের ক্ষেত্রে হবে একজন পুত্র সম্পূর্ণ স্বাভাবিক, আর একজন পুত্র আক্রান্ত, হিমোফিলিয়ায় আক্রান্ত হচ্ছে। তো এই রেজাল্ট কি হবে, কন্যা সন্তানের মধ্যে 50% সম্পূর্ণ স্বাভাবিক এবং বাকি 50% বাহক। আর পুত্র সন্তানের মধ্যে 50% সম্পূর্ণ সুস্থ আর 50% আক্রান্ত। এইভাবে আমরা রেজাল্টটা লিখবো, যে হিমোফিলিয়া যে এক জেনারেশন থেকে অপর জেনারেশন, তার পিতা মাতার থেকে কিভাবে তার সন্তানদের মধ্যে সঞ্চারিত হচ্ছে, তার একটা উদাহরণ সহ যদি বোঝাতে চাই, আমরা যে কোনো উদাহরণ দিতে পারি। তো আমি এখানে আপাত স্বাভাবিক মহিলা অর্থাৎ বাহক মহিলার সাথে স্বাভাবিক পুরুষ দেখালাম, তোমরা এখানে আক্রান্ত মহিলার সাথে স্বাভাবিক পুরুষ দেখাতে পারো, বা আপাত স্বাভাবিক মহিলার সাথে আক্রান্ত পুরুষ দেখাতে পারো, যা ইচ্ছা দেখাতে পারো।
এইভাবে এই জিনটা সঞ্চারিত হচ্ছে, হিমোফিলিয়া। আর এখানে আরেকটা কোশ্চেন যেটা আমি বর্ণান্ধতার সময় বলেছি, দেখবে যে আছে যে কেন বেশিরভাগ পুরুষই আক্রান্ত হয়, মহিলারা বাহক হয়, বা হিমোফিলিয়া রোগে বেশিরভাগ পুরুষই আক্রান্ত হয় কেন? সেই একই কারণ, যেহেতু পুরুষদের ক্ষেত্রে একটাই এক্স ক্রোমোজোম আছে, তো সেটা যদি প্রচ্ছন্ন হয় তাহলে সে আক্রান্ত হয়ে যাবে। আর মহিলাদের ক্ষেত্রে একটা এক্স একটা ওয়াই, মহিলাদের ক্ষেত্রে দুটো এক্স আছে, তো সেক্ষেত্রে একটা যদি প্রচ্ছন্ন হয় তাও একটা প্রকট থাকছে, তো সে স্বাভাবিকই থাকছে। এটা দেখবে বর্ণান্ধতাতে আরো ভালো করে বুঝিয়ে বোঝানো আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিও। এর পরেরটাই আমরা আসি, এর পরে আছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া হচ্ছে কি, আগেরটা হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা ছিল এক্স ক্রোমোসোম বাহিত সেক্স লিঙ্ক, আর এটা হচ্ছে অটোসোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। খেয়াল করবে অটোসোম বাহিত এবং প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, অর্থাৎ এটা অটোসোমের মাধ্যমে সঞ্চারিত হয়। তো এক্ষেত্রে মহিলা বেশি আক্রান্ত না পুরুষ বেশি আক্রান্ত সেরকম কোনো কোশ্চেন থাকবে না, যেহেতু এটা এক্স ক্রোমোসোম বাহিত নয়, এটা হচ্ছে অটোসোম বাহিত রোগ। তাই থ্যালাসেমিয়া ক প্রকারের হচ্ছে? থ্যালাসেমিয়া হচ্ছে দুই প্রকারের, আলফা থ্যালাসেমিয়া এবং আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া। তো তারও আবার ভাগ আছে, আলফা থ্যালাসেমিয়া মেজর, বিটা থ্যালাসেমিয়া মেজর, আলফা থ্যালাসেমিয়া মাইনর, বিটা থ্যালাসেমিয়া মাইনর। আলফা থ্যালাসেমিয়া মেজর আর মাইনর, বিটা থ্যালাসেমিয়া মেজর আর মাইনর। তো এই আলফা থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়া কি হয়, অর্থাৎ থ্যালাসেমিয়া রোগে কি হয়? থ্যালাসেমিয়া রোগে হচ্ছে আমাদের রক্তাল্পতা দেখা যায়। অর্থাৎ কি হয় থ্যালাসেমিয়া রোগে, যে আমাদের হিমোগ্লোবিন কি থাকে, হিমোগ্লোবিন হচ্ছে আলফা এবং বিটা দুটো চেন নিয়ে তৈরি। তো এই থ্যালাসেমিয়ার ক্ষেত্রে, আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আলফা যে চেনের সংশ্লেষ ব্যাহত হয়, বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে বিটা চেনের সংশ্লেষ ব্যাহত হয়। তো সেক্ষেত্রে হিমোগ্লোবিনের গঠনে ত্রুটি বিচ্যুতি দেখা যায়। তো হিমোগ্লোবিন আমাদের কি করে, লোহিত রক্ত কণিকায় থাকে এবং সেটা অক্সিজেন পরিবহন করে। তো এই থ্যালাসেমিয়া রোগের কারণে যেহেতু হিমোগ্লোবিনের গঠনে ত্রুটি বিচ্যুতি হয় এবং গঠন সম্পূর্ণ হয় না, ভেঙে যায়, তো সেক্ষেত্রে সে সেই হিমোগ্লোবিন যে লোহিত রক্ত কণিকায় থাকে সেটার অক্সিজেন পরিবহন করতে পারে না, অর্থাৎ অক্সিজেন পরিবহন ক্ষমতা কমে যায়। তো সেক্ষেত্রে রক্তাল্পতা রোগ দেখা যায়। তো থ্যালাসেমিয়া সেই রোগটাকে বলা হয় থ্যালাসেমিয়া, অর্থাৎ আমাদের হৃদযন্ত্র মস্তিষ্কের অক্সিজেন পরিবহনের ক্ষমতা কমে যায়। এবং এই যে হিমোগ্লোবিন ভেঙে যাচ্ছে, অর্থাৎ হিমোগ্লোবিনে কি থাকে, হিম অংশ থাকে, অর্থাৎ সেটাকে বলা হয় লোহা বা ফেরাস। যে মৌলটা থাকে হিম, সেটা আমাদের বিভিন্ন যে অঙ্গতন্ত্রগুলো আছে যেমন হৃৎপিণ্ড, কিডনি, এগুলোতে জমা হতে থাকে। এর ফলে সেখানে উম, যে লোহা বা ফেরাসের আস্তরণ, পুরো আস্তরণ পড়ে যায় এবং সেই যন্ত্রগুলো বিকল হতে পারে। এবং এই লোহা বা ফেরাসটা আমাদের মূত্রের মাধ্যমে নির্গত হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কালচে মূত্র ত্যাগ হয় থ্যালাসেমিয়া রোগী। তো থ্যালাসেমিয়া রোগী কিভাবে হয়? তো প্রথমে আলফা থ্যালাসেমিয়া আমরা দেখে নিই। আলফা থ্যালাসেমিয়া আমি প্রথমেই বললাম হিমোগ্লোবিনে কি থাকে, হিমোগ্লোবিনে থাকে দুটো চেন, আলফা চেন এবং বিটা চেন। আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি হয়, আলফা চেনের সংশ্লেষ ব্যাহত হয়। তো আলফা থ্যালাসেমিয়া যে অটোসোম বাহিত সেটা হচ্ছে 16 নম্বর অটোসোম। 16 নম্বর অটোজোমে কি হয়, 16 নম্বর অটোজোম, ধরো একটা আমি আঁকছি জাস্ট রাফলি, যে এটা হচ্ছে 16 নম্বর অটোজোম। 16 নম্বর অটোজোমের দুটো লোকাস, মানে এই একটা লোকাস ধরো আর এই একটা লোকাস ধরো,
এই দুটো লোকাসে অর্থাৎ 16 নম্বর ক্রোমোজোমে দুটো লোকাসে দুজোড়া করে এই আলফা যে চেন সংশ্লেষ হয় সেই চেনের জিন থাকছে। তো আমি এটাকে ধরো টি দিয়েই প্রকাশ করছি, যে থ্যালাসেমিয়া হচ্ছে টি আলফা দিয়ে প্রকাশ করছি। এখানেও টি আলফা থাকলো, এখানেও টি আলফা, এই যে দুটো জোড়া। এটা টি ড্যাশ দিয়ে দিলাম, টি ড্যাশ আলফা মানে দুটো আলাদা বোঝানোর জন্য জাস্ট এখানে টি প্রাইমটা বা যেটা এটাকে আমরা বলি টি প্রাইম, সেটা আমি ইউজ করছি। তো এখানে একটা লোকাসে এক জোড়া জিন থাকছে, এই একটা লোকাসে এক জোড়া জিন থাকছে 16 নম্বর ক্রোমোজোমেরই। তো এখন যদি আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি হয়, মেজর এবং মাইনর, প্রথমে মাইনরটা দেখাই তারপর মেজর দেখাচ্ছি। মাইনর এবং মেজর, ধরো এই দুটোর মধ্যে একটা একটা করে জিন প্রচ্ছন্ন হয়ে গেল, অর্থাৎ এটা এখানে টি আলফা হয়ে গেল, এখানে টি প্রাইম আলফা হয়ে গেল, অর্থাৎ এখানে একটা এখানে একটা, অর্থাৎ দুটো জিন প্রচ্ছন্ন হয়ে গেল। তো সেক্ষেত্রে কি হবে, যে থ্যালাসেমিয়া রোগটা হবে সেটা হচ্ছে মাইনর। বা একটা থাকলো ধরো এখানে টি আলফা, তাহলে একটা বা দুটো জিন মানে লোকাসে দুটো অ্যালিল, যেটা আমরা অ্যালিল বলি, অ্যালিলের প্রচ্ছন্ন, মিউটেশন, যে প্রচ্ছন্নটা কেন হচ্ছে মিউটেশনের জন্য, অ্যালিলের মিউটেশন লিখলাম, তাহলে মাইনর। এখন যদি দুটো, এখন যদি দুইয়ের অধিক হয়, 3 বা 4 হয়ে যায়, তাহলে মেজর দেখা যাবে। অর্থাৎ এখানে টি আলফা, এটাও ধরো টি আলফা হয়ে গেল, আর এটাও ধরো টি আলফা, অর্থাৎ এক্ষেত্রে মেজরিটি হচ্ছে প্রচ্ছন্ন হয়ে গেল মিউটেশনের জন্য। আর তাহলে মেজর দেখা যাবে, অর্থাৎ একটাই প্রকার আছে এবং বাকি যে তিনটে বা চারটের মধ্যে যে তিনটে অ্যালিল, সেই তিনটেই হচ্ছে প্রচ্ছন্ন হয়ে গেল, সেক্ষেত্রে মেজর দেখা যাবে। তিনটে বা চারটে, ধরো এটাও হয়ে গেল প্রচ্ছন্ন, তাহলে সবকটাই যে প্রচ্ছন্ন হয়ে গেল, তাহলে আলফা থ্যালাসেমিয়া মেজর। তো আলফা থ্যালাসেমিয়া মেজর এবং মাইনর, মাইনরের ক্ষেত্রে কি হয়, মাইনরের ক্ষেত্রে যে রোগটা হয় সেটা সামান্য পরিমাণে রক্তাল্পতা দেখা যায়, অর্থাৎ মাইনরটা কখনোই প্রাণঘাতী হয় না, কিন্তু মেজরটা অবশ্যই প্রাণঘাতী হয়। এক্ষেত্রে কি দেখা যায়, হাইড্রপস ফিটালিস দেখা যায়। অর্থাৎ ভ্রূণাবস্থায় যে সন্তানটা থাকছে, ভ্রূণে থাকছে, ভ্রূণাবস্থায় মৃত্যু, সেটা হচ্ছে হাইড্রপস ফিটালিস এই আলফা থ্যালাসেমিয়া মেজরের কারণে। অর্থাৎ রক্তে যে রক্ত কণিকা থাকছে, যার মধ্যে হিমোগ্লোবিন থাকছে, সেটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাচ্ছে, অর্থাৎ ত্রুটি বিচ্যুতি সম্পূর্ণরূপে দেখা যাচ্ছে, ফলে অক্সিজেন পরিবহন ক্ষমতা একদম কমে গেছে বা প্রায় নেই বললেই চলে। তো সেক্ষেত্রে হাইড্রপস ফিটালিস রোগটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে, এবং প্রচুর রক্তাল্পতা দেখা যায়। আর মাইনরের ক্ষেত্রে সামান্য পরিমাণে দেখা যায়। এটা গেল আলফা থ্যালাসেমিয়া মেজর এবং মাইনর। এবারে আসছি বিটা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়া আমাদের 11 নম্বর ক্রোমোজোমে থাকছে, এবং 11 নম্বর ক্রোমোজোমের একটাই লোকাসে থাকছে, এই একটাই লোকাসে টি বিটা থ্যালাসেমিয়া থাকছে, বিটা থ্যালাসেমিয়া। এখন এই একটা লোকাসে যদি একটা প্রচ্ছন্ন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যে হিমোগ্লোবিনের বিটা যে জিনের সংশ্লেষণ সেটা কিছুটা বাধাপ্রাপ্ত হবে, সেক্ষেত্রে হবে হচ্ছে মাইনর। আর এখন যদি দুটোই প্রচ্ছন্ন হয়ে যায়, সেক্ষেত্রে বিটা চেনটা সম্পূর্ণরূপেই আর সংশ্লেষিত হচ্ছে না, তো সেক্ষেত্রে হয়ে যাবে মেজর। তো এক্ষেত্রে থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া মেজর এবং মাইনর হয়। তো এবারে আমরা দেখে নেব যে ক্রিস ক্রস উত্তরাধিকারের মাধ্যমে এই থ্যালাসেমিয়া রোগটা কিভাবে পরিবাহিত হচ্ছে। আমাদের চেকার বোর্ডের সাহায্যে আমরা দেখব। এটা সরি, ক্রিস ক্রস উত্তরাধিকার কখনোই নয়, অর্থাৎ ক্রিস ক্রস উত্তরাধিকার কখন আসে, এক্স ক্রোমোসোমের ক্ষেত্রে আসে ক্রিস ক্রস উত্তরাধিকার। এক্ষেত্রে কিন্তু ক্রিস ক্রস উত্তরাধিকার হবে না, এক্ষেত্রে হবে জাস্ট নর্মাল যে ক্রোমোসোমের এক জেনারেশন থেকে অপর জেনারেশনে কিভাবে আসছে। তো আমরা একটা ধরে নিই, থ্যালাসেমিয়ায় আক্রান্ত, না, বাহক মহিলা, মাতা, তার ক্ষেত্রে কি হবে, ক্যাপিটাল টি স্মল টি, আমরা থ্যালাসেমিয়াকে টি হিসাবে প্রকাশ করছি। আর বাহক পিতা,
সেক্ষেত্রে কি হবে, ক্যাপিটাল টি স্মল টি। যেহেতু এটা অটোজোম বাহিত, তাহলে এটা আমরা থ্যালাসেমিয়াকে টি হিসাবে প্রকাশ করছি, তো ক্যাপিটাল টি স্মল টি, এটাও ক্যাপিটাল টি স্মল টি। তো ক্যাপিটাল টি স্মল টি আমরা চেকার কোড করি। এদিকটা পুরুষেরটা লিখছি পিতা, এদিকটা মহিলা। ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, তো ক্যাপিটাল টি টি। অর্থাৎ এক্ষেত্রে যে সন্তান সমূহ উৎপন্ন হবে তাদের মধ্যে হচ্ছে, তো আমরা তো এটা যেহেতু অটোজোম বাহিত, তো আমরা এখানে দেখে বুঝতে পারবো না কোনটা কন্যা কোনটা পুত্র। তো এখানে আমরা শুধু দেখবো যে কোন সন্তানটা বাহক হচ্ছে, কোন সন্তান আক্রান্ত হচ্ছে এবং কোন সন্তানটা সম্পূর্ণ সুস্থ। তো এই প্রথম সন্তান, তো সন্তানদের মধ্যে 25% সম্পূর্ণ সুস্থ, 50% বাহক। এরাও সুস্থ, ব্র্যাকেটে সুস্থ, আপাত দৃষ্টিতে সুস্থ, কিন্তু এরা বাহক। এদের খুব সামান্য পরিমাণে রক্তাল্পতা দেখা যেতে পারে, ক্যাপিটাল টি স্মল টি। আর যে 25% স্মল টি থাকছে এরা আক্রান্ত, এদেরতে মেজর থ্যালাসেমিয়া দেখা যায়। এই গেল আমাদের থ্যালাসেমিয়ার যে ক্রোমোজোম এক জেনারেশন থেকে অপর জেনারেশনে আসছে সেটা, যে কিভাবে আসছে তোমরা একটু দেখে নাও। তো এই গেল আমাদের থ্যালাসেমিয়ার উত্তরাধিকার। তো এরপরে এই থ্যালাসেমিয়ার রোগটাকে সমাজে ছড়িয়ে পড়া থেকে আটকানোর জন্য আমাদের কি আছে, জেনেটিক কাউন্সিলর আছে। অর্থাৎ আমাদের যে দম্পতি আছে, নববিবাহিত দম্পতি, তাদেরকে জেনেটিক কাউন্সিলরের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। জেনেটিক কাউন্সিলিং। তো জেনেটিক কাউন্সিলিং ব্যাপারটা কি, এই থ্যালাসেমিয়া রোগটা কি করে আমাদের, আমি যেটা আগেই বললাম যে থ্যালাসেমিয়া আক্রান্ত যে সন্তানরা তাদের বা ব্যক্তিরা, তাদের প্রচুর রক্তাল্পতা দেখা যায়। অর্থাৎ মেজর যদি থ্যালাসেমিয়া হয় তাহলে তো প্রচুর রক্তাল্পতা দেখা যায় এবং সেই রক্তাল্পতার কারণে মারাও যেতে পারে, অর্থাৎ ওটু পরিবহন ক্ষমতা কমে যায় এতটাই। তো সেক্ষেত্রে এই রোগের ভয়াবহতা বা ছড়িয়ে পড়াটা সমাজে আটকানোর জন্য তো আমাদের জেনেটিক কাউন্সিলর বা জেনেটিক কাউন্সিলিং করানো উচিত এবং জেনেটিক কাউন্সিলরের কাছে যাওয়া উচিত। তো তিনি কি করেন, তিনি প্রথমে যে দম্পতি আছে, দম্পতিদের হিস্ট্রি, তিনি দম্পতিটাকে পারিবারিক হিস্ট্রিটা দেখেন। অর্থাৎ সেই দম্পতিদের কারোর পরিবারে কোনো থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তি আছে কিনা বা থ্যালাসেমিয়ায় কারোর মারা গেছেন কিনা সেটা তিনি আগে পর্যবেক্ষণ করেন। তারপরে কি দেখেন, পেডিগ্রি অ্যানালিসিস করেন। তিনি তারপরে পেডিগ্রি অ্যানালিসিস করেন যে সে তাদের মানে সেই দম্পতির পরিবারে কারো থ্যালাসেমিয়া ছিল কিনা বা থ্যালাসেমিয়া এখন আছে কিনা বা কোনো মেজর থ্যালাসেমিয়া হয়েছে কিনা, কেউ মারা গেছেন কিনা, সেইগুলো তিনি নানান প্রশ্ন করেন, তিনি জিজ্ঞাসা করেন। সেই হিসাবে যে জেনেটিক কাউন্সিলিং করেন, যার ফলে যে তাদের পরবর্তীতে যে মানে সন্তান উৎপন্ন হবে তাদের দিয়ে যাতে থ্যালাসেমিয়া রোগটা না যায়। অর্থাৎ এক্ষেত্রে কি বোঝা যায়, যদি তাদের পরিবারে কারোর মেজর থ্যালাসেমিয়া থেকে থাকে তো সেক্ষেত্রে একজন যার পরিবারে থাকছে সে বাহক হওয়ার সম্ভাবনা থাকছে। তো এক্ষেত্রে যদি দুজনই বাহক হয়ে যায়, তো আমি চেকার বোর্ডে কি দেখালাম যে 25% সন্তান আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। কিন্তু যদি একজন বাহক হয় আর একজন সম্পূর্ণ সুস্থ থাকে, তাহলে তাদের ক্ষেত্রে কোনো সন্তানই আক্রান্ত হচ্ছে না, কেবলমাত্র বাহক হিসেবে থাকছে। তো এই জন্য আমাদের জেনেটিক কাউন্সিলিংটা করা খুবই উচিত, যে থ্যালাসেমিয়া আটকানোর জন্য। তো এই নিয়ে পরীক্ষায় একটা কোশ্চেন আসে যে থ্যালাসেমিয়া রোগ নির্মূল বা ছড়িয়ে পড়া আটকানোর জন্য জেনেটিক কাউন্সিলরের ভূমিকা আলোচনা করো, এটা পরীক্ষায় একটা কোশ্চেন দেয়। তো আজকে আমাদের ক্লাস এই অবধি। তোমাদের যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে প্লিজ কমেন্টে লিখবে, আমি নেক্সট ক্লাসে সেটা আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, সেই টপিকের ওপর একটা ভিডিও বানাবো। আর তাহলে আজকে এই অবধি, টাটা।